सीबीआई वार्ड 16 से अजय सिंह बोल रहा हूँ कि हमें कुछ लोग चाहिए रेड डालनी। हम सीबीआई से असली वाले। পুরো ভারতবর্ষকে তাক লাগিয়ে দেয় একজন সিবিআই অফিসার। একের পর এক দুর্নীতিবাজদের বাড়িতে রেড। প্রতি রেডে ফুলে ফেপে ওঠা কালো টাকাগুলো তাদের কবজায় নিয়ে নেয়। কোনো মন্ত্রী মিনিস্টার তোয়াক্কা না করে তাদের শুধু চড়থাপ্পড়ের উপরে রাখে। এই বুমেরাং ঘটনার সত্য উন্মোচিত করতে যাচ্ছি, যা জানলে আপনার হুঁশ উড়ে যাবে। চ্যানেলটি নতুন, প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। जो दिया बना गया आपको रणवीर साहब। মুভির শুরুতে আমরা দেখি সিবিআই অফিসার শর্মা ও অজয় এবং অন্যান্য অফিসারদের নিয়ে একটি রেড করার প্রস্তুতি নিচ্ছে। তারা স্থানীয় পুলিশ এসআই রণবীরকে ও 4 জন পুলিশ সদস্য নিয়ে আসতে বলে। রাস্তার মাঝেই অজয় রণবীরকে রেডের বিবরণ দেয়। রণবীর যখন মন্ত্রীর বাড়ির নাম দেখে সে অবাক হয়ে যায়, কারণ তারা দিল্লির এক প্রভাবশালী মন্ত্রীর বাড়িতে রেড করতে যাচ্ছে। সিবিআই হওয়ার কারণে তারা কোনো ভয় পায় না, এমনকি ক্ষমতাবান মন্ত্রীদের মুখোমুখি হতে। কখনো কখনো তাদেরকে চড়থাপ্পড় মেরে বসে। তারা মন্ত্রীর নাম বা ক্ষমতায় ভীত নয়। এরপর দেখা যায় তারা একটি মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে। সিবিআই অফিসার পিকে শর্মা তার পরিচয় দিতে মন্ত্রীর পিএ হুমকি দেওয়ার চেষ্টা করে, আপনারা কেন বিনা নোটিশে এসেছেন। শর্মা দেরি না করে বাম হাত দিয়ে একটা চর কষে। তখন সবাই বুঝে যায় এদের সাথে ঝামেলা করে লাভ নেই। এরপর অজয় ও শর্মা বাড়ির প্রতিটি কোণে খুঁজতে থাকে এবং সাথে থাকে যোগিন্দর ও ইকবাল আলী। এদিকে রণবীর ও তার কনস্টেবলরা বাড়ির আশেপাশে সিল করে দেয়, যাতে কেউ পালাতে না পারে। বেশিক্ষণ না যেতেই তাদের বাড়ির বিভিন্ন জায়গা থেকে টাকার বান্ডিল বেরিয়ে আসে। দরজা, আলমারির ভেতর, বইয়ের তাকে, বিছানার নিচে, এমনকি গাড়ির সিটের ভিতরও। সব মিলিয়ে মন্ত্রীর কালো টাকার পুরো অংশই তারা জব্দ করে নেয়। কালো টাকা সরকারি কোষাগারে যাওয়ার জন্য মন্ত্রীর কাছে স্বাক্ষর নিতে যায়। মন্ত্রী সে নিজে বাঁচার জন্য তাকে 2 কোটি টাকা ঘুষ দেওয়ার অফার করে। সিবিআই শর্মা 2 কোটি টাকা নেয়ার অফারে তাকে 2টি চর কষে। এরপর শর্মা কনস্টেবল রণবীরকে থানায় ফিরে যাওয়ার নির্দেশ দেয় এবং জানায় শীঘ্রই সিবিআই থেকে কেউ এসে তাদের এফআইআর করে নেবে। এরপর রেড শেষে তাদের গাড়ি কিছু দূর গিয়ে থেমে যায়। আমরা তখন আসল সত্যটা জানতে পারি, তারা আসলে সিবিআই এর লোক নয়, অর্থাৎ অজয় ও শর্মা তারা নকল সিবিআই সেজে মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা মেরে দিয়েছে। এরপর অজয়, শর্মা, যোগিন্দর 3 জন আলাদা আলাদা শহরে ছড়িয়ে পড়ে। তারা 3টি আলাদা পরিবহন ব্যবহার করে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। অন্যদিকে রণবীর জানতে পারে মন্ত্রীর বাড়িতে কোনো সিবিআই রেড হয়নি। তখন তারা বুঝতে পারে যারা এসেছিলেন তারা আসলে নকল সিবিআই অফিসার। মন্ত্রীও এই খবর পেয়ে হার্ট অ্যাটাক হয় অবস্থা। এদিকে আমরা দেখি শর্মার মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। তারা একে অপরের সাথে যোগাযোগ চালিয়ে যায়। খুব শীঘ্রই তারা শর্মার মেয়ের বিয়েতে অংশ নেবে। এরপর অজয় সবাইকে জানায় যে তাদের রেড দেওয়ার খবর কোনো সংবাদপত্রে এখনো প্রকাশ পায়নি। এদিকে মন্ত্রী পুরো ঘটনাটা লুকিয়ে ফেলেছে। কোটি কোটি টাকা হারিয়ে মন্ত্রী পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিপি কে ডাকে এবং পুরো ঘটনাটি খুলে বলে। এসিপি মন্ত্রীকে লিখিত এফআইআর করার জন্য বলে, কারণ এফআইআর না থাকলে পুলিশ তদন্ত করতে পারবে না। কিন্তু মন্ত্রী নিজের ইমেজের কথা ভেবে এফআইআর দাখিল করতে অস্বীকৃতি জানায়। ভাই, টাকা গেছে, তদন্ত করার কোনো প্রয়োজন নেই। এসিপি বলে, এফআইআর ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কিন্তু মন্ত্রী ইনসিস্ট করে রণবীর ও তাদের কনস্টেবলদের সাসপেন্ড করার জন্য। এসিপি তখন সামান্য বিভাগীয় তদন্তের পর তাদেরকে সাসপেন্ড করে দেয়। এদিকে অজয় ও তার দল শর্মার বাড়িতে বিয়ের জমকালো অনুষ্ঠান শেষ করে। শর্মার মেয়ের বিয়ের পরে অজয় শর্মাকে বলে তাদের পরবর্তী টার্গেট হবে কলকাতার বড় বাজার। অজয় বড় একটা অপারেশনের কথা ভাবছেন, কিন্তু এত বড় ডাকাতির জন্য আরো লোক দরকার হবে, যা তাদের খরচ আরো বেড়ে যাবে। অজয় তাকে কিছু টাকা ও টিকিট দেয় পরবর্তী পরিকল্পনার জন্য প্রস্তুত হতে। এরপর আমরা দেখতে পাই আসল সিবিআই অফিসার ওয়াসিম খানকে। তিনি একজন সৎ ও দক্ষ অফিসার। সে আজ পর্যন্ত কোনো কেস হারেনি। তার বৈশিষ্ট্য হলো সে দুষ্কৃতিকারীদের ধরার জন্য বিখ্যাত। ওয়াসিম অফিসে এসে জানান যে গত 12 বছরে এই ঘটনা 10-12 বার ঘটেছে। সেখানে নকল সিবিআই সেজে, আবার তারা কখনো ইনকাম ট্যাক্স অফিসারদের ছদ্মবেশে দুর্নীতিবাজদের কালো টাকা লুট করে নিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ভুক্তভোগীরা এ পর্যন্ত পুলিশকে কোনো অভিযোগ
করেনি, তাই দুষ্কৃতিকারীরা সহজেই এই অপকর্ম করে যাচ্ছিল। এর ফলে আসল সিবিআই এর সুনাম নষ্ট হয়। তবে সন্দেহ করা হচ্ছে কোনো প্রাক্তন সিবিআই অফিসার এদের সাথে জড়িত। এরপর আমরা দেখি এসআই রণবীর নিজেই সিবিআই এর কাছে আসে। ওয়াসিম তাকে দেখে তিরস্কার করে, কিন্তু রণবীর জানায় তাকে সাসপেন্ড করা হয়েছিল। এই মিস্টেকের জন্য সে প্রস্তুত। এই তদন্তে সিবিআই তাকে সাহায্য না করলে সে নিজেই এই তদন্তের কাজ চালিয়ে যাবে। ওয়াসিম তখন রণবীরের আত্মবিশ্বাস দেখে এই মামলাটি নিজের হাতে নিতে রাজি হয়। এরপর সিবিআই পুরনো মামলাগুলো তদন্ত করতে শুরু করে। আর এদিকে অজয়রা তার দল নিয়ে কলকাতার বড় বাজারে আরো একটা অপারেশনে যায়। দোকানের মালিক ট্যাক্স ফাঁকি দিতে টাকা লুকিয়ে রেখেছিল। তারা দোকানের ভিতরে একটি গোপন কক্ষ খুঁজে পায় এবং তারা টাকাগুলো লাগেজে ভরে নেয়। এইভাবেই তারা অপারেশন সফল করে এবং পালিয়ে যায়। এই অপারেশনের কারণ আমরা একটু পরে জেনে যাব। পরের দিন সকালে ওয়াসিমের কাছে এই খবর আসে, কলকাতার বড় বাজারে ডাকাতি হয়েছে। তিনি বুঝতে পারেন তিনি যে দুষ্কৃতিকারীদের খুঁজছেন তারাই এই কাজ করেছে। এতদিন কেউ অভিযোগ করেনি, কারণ কালো টাকার ভয় ছিল। কিন্তু ওয়াসিম সংবাদপত্রে এই খবর প্রকাশ করতে চাপ দেয়, যাতে অজয় গ্যাংরা নার্ভাস হয়ে যায়। এই খবর পেয়ে শর্মা ভীত হয়ে পড়ে, কিন্তু অজয় ঠিকঠাকই থাকে। সে বলে এবার মুম্বাইয়ে একটা বড় হাইজ্যাক হবে, তারপর তারা এই ডাকাতির কাজ আর কখনই করবে না। অর্থাৎ তারা শেষবারের জন্য এই ডাকাতি করবে। তারা যদি সফল হয়ে যায় তাদের আর অর্থের অভাব থাকবে না। এরপরের সিনে আমরা দেখি অজয় তার বান্ধবী প্রিয়ার সাথে দেখা করে, যিনি একজন স্কুল শিক্ষিকা। সে সব জেনেও অজয়কে ভালোবাসে। প্রিয়া আশঙ্কিত থাকে কিছু বিপদ হবে কিনা। তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সে বিশ্বাস করে অজয় তাকে এই বিয়ে রুখে দেবে এবং তাকে নিয়ে যাবে। অজয় প্রিয়াকে প্রতিশ্রুতি দেয় যে এবার মুম্বাইয়ের অপারেশন শেষে সে প্রিয়াকে নিয়ে এখান থেকে চলে যাবে। আর এদিকে রণবীর শর্মাকে ধরতে চায়, কিন্তু ওয়াসিম বলে ধরলে তো কাজ হবে না, কারণ কোনো সাক্ষী প্রমাণ নেই। তখন তারা তাদের ফোন ট্যাপ করার পরিকল্পনা করে। একজন সিবিআই এজেন্টকে শর্মার বাড়িতে পাঠানো হয়। তিনি ফোন লাইন চেক করার কথা বলে ফোনের ভিতরে একটি মাইক্রোফোন ঢুকিয়ে দিয়ে আসে। এখন শুধু ফোন কলের অপেক্ষা। এদিকে অজয় মুম্বাইয়ের একটি হোটেলে ওঠেন। অজয় শর্মাকে জানায় তাকে দিল্লির এয়ারপোর্টে যেতে হবে। শর্মা, ইকবাল ও যোগিন্দর মুম্বাইয়ের টিকিট পেয়েছে। এই কথা বলে কল শেষ করে অজয়। আর এদিকে ওয়াসিমের দল এই কথোপকথন শুনছিল। তাদের কথোপকথন ট্যাপ করার কারণে ওয়াসিম অজয়ের হোটেলের ঠিকানা পেয়ে যায়, আর পাশাপাশি শর্মাকে অনুসরণ করার জন্য লোক পাঠিয়ে দেয়। আর এদিকে কথা অনুযায়ী শর্মা, ইকবাল ও যোগিন্দর মুম্বাইয়ের দিকে যায়। পাশাপাশি ওয়াসিমের লোকেরা অজয়কেও অনুসরণ করতে থাকে। তারা একত্রিত হওয়ার পর তারা সবাই একই হোটেলে ওঠে। অজয় বলে এবার অপারেশন হবে অপেরা হাউসের একটি বড় গয়নার দোকানে। সবাই প্রথমে ভয় পেলেও অর্থের লোভে রাজি হয়ে যায়, কিন্তু এত বড় দোকান অপারেশন করতে হলে তো তাদের প্রচুর লোক প্রয়োজন। অজয় আগে থেকে রিক্রুটমেন্ট বিজ্ঞাপন দিয়েছিল। পেপারে বিজ্ঞপ্তি দেখে অনেকে ইন্টারভিউ দিতে আগ্রহী হয়েছিল। আর এদিকে ওয়াসিম জানতে পারে তারা নকল সিবিআই অফিসার নিয়োগ দিচ্ছে। ওয়াসিম বুঝতে পারে তারা হয়তো বড় কিছু ঘটাতে চলেছে, তাই সে নিজের টিমের কিছু লোকদের ওই ইন্টারভিউতে অংশ নিতে বলে। পরদিন যখন ইন্টারভিউ শুরু হয়, অজয় ও শর্মা সিনিয়র অফিসার সেজে ইন্টারভিউ নিতে শুরু করে। তারা 26 জনকে বেছে নেন এবং দলের নাম দেয় স্পেশাল 26। এই স্পেশাল 26 জনের ভিতরে ওয়াসিমের পাঠানো 2 অফিসারও নির্বাচিত হয়। তবে শর্মা জানায় তাদেরকে এখনো পুরোপুরি সিলেক্টেড করা হয়নি। একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে, যেখানে দেখানো হবে যে তারা আসলে যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা। এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটি একটি গয়নার দোকানে হবে। এরপর সবাইকে পরীক্ষার প্রস্তুতি নিতে ছুটি দেওয়া হয়, যাতে তারা পরদিন বিকালে সময় মতো এসে পড়তে পারে। এদিকে প্রিয়ার বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু সে আশা করে অজয় তাকে এখান থেকে উদ্ধার করবে। আশা মতো অজয় প্রিয়াকে হতাশ করেনি। সে একজন লোকের মাধ্যমে কিছু টাকা ও টিকিট পাঠিয়ে দেয় এবং বলে নির্দিষ্ট সময় যেন সেই এয়ারপোর্টে এসে পড়ে। অজয়ের পরিকল্পনা হলো গয়নার দোকানে ডাকাতির পর সে প্রিয়াকে নিয়ে পালাবে, কিন্তু হঠাৎ ওয়াসিম তাদের পরিকল্পনা ভেঙে দেয়। রাতে সে সরাসরি শর্মার রুমে এসে দরজা নক করে। শর্মা দরজা খুলতেই তাকে পিস্তল তাক করে। এই নকল শর্মা সিবিআই রেডের সময় যে সিংহের মতো গর্জন করে উঠত, শর্মা তখন আসল
আসল সিবিআইয়ের সামনে ভীত হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে পুরো পরিকল্পনার কথা ওয়াসিমকে জানিয়ে দেয়। সে জানায় আগামীকাল তারা 26 জন রিক্রুট বাসে নিয়ে গয়নার দোকানে যাবে। আধ ঘন্টার ভিতরে তারা সবকিছু লুট করে এখান থেকে পালাবে। শর্মা আরো বলে একসময় এই অজয় আসল সিবিআই অফিসার হতে চেয়েছিল। সে লিখিত পরীক্ষায় পাশ করেছিল, কিন্তু অজানা কারণে তাকে ইন্টারভিউতে আটকে দিয়েছিল। এরপর থেকে সে নকল সিবিআই হয়ে বিভিন্ন দুর্নীতিবাজদের কালো টাকা লুট করে যাচ্ছে। শর্মার কথা শুনে ওয়াসিম বলে আইনের হাতে তাকে ধরা পড়তেই হবে এবং শর্মা যেন তার কথা মতো কাল স্বাভাবিক থাকে, কারণ সে অজয়কে হাতে নাতে ধরতে চায়। শর্মা হাসে ও কাঁদে। সে হাসতে হাসতে কেঁদে বলে অজয় আমাকে বলেছিল তাকে ধরার মতো কেউ জন্মায়নি। ওয়াসিম একথা শুনে শর্মাকে বলে অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। এরপর ওয়াসিম শর্মাকে কাজে লাগিয়ে রুম ছেড়ে চলে যায়। এরপর যখন ওয়াসিম হোটেল থেকে বের হচ্ছিল অজয়ের সাথে তার ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই ওয়াসিম তাকে চিনে ফেলে। হোটেলের লাউজে বসে তারা পরিচিত হয়। ওয়াসিম তার পরিচয় জানতে চাইলে অজয় জানায় সে একজন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ী। ওয়াসিম নিজেকেও সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেয়। এরপর যখন অজয় উঠে যাচ্ছিল ওয়াসিম তার পকেট থেকে টাকার নোট ফেলে দেয় আর জিজ্ঞেস করে এই টাকাটা কি আপনার? অজয়ও দাবি করে হ্যাঁ, এটা আমার পকেট থেকেই পড়েছে। ওয়াসিম শান্ত মনে প্রতিজ্ঞা করে এই অজয়কে সে হাতে নাতে ধরবেই ধরবে। এরপর ওয়াসিম দেরি না করে সেই অপেরা হাউসে গয়নার দোকানে যায় এবং সব মালিককে সব গয়না সরিয়ে ফেলতে বলে। সে গয়নার দোকানদারকে বলে এখানে বড় ধরনের ডাকাতি হতে চলেছে, তারা যেন আসল গয়না সরিয়ে নকল গয়না সাজিয়ে রাখে। এরপর গয়নার দোকান মালিক আসল গয়না একটি ওয়ার্কশপে পাঠিয়ে দেয় এবং নকল গয়না সাজিয়ে রাখে। এরপর দেখা যায় ওয়াসিমের কথা অনুযায়ী শর্মা সে স্বাভাবিক আচরণ করছে। হয়তো এই শর্মার জন্যই অজয় ধরা পড়তে চলেছে। শর্মা তখন ওই 26 জনের সাথে বাসে যায়। শর্মা বাস থামিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে নামায়। পরে শর্মা ওয়ার্কশপের দিকে যায়। রণবীরও সেখানে উপস্থিত হয়। এরপর সত্যটা উঠে আসে, রণবীর আসলে পুলিশ নয় বরং অজয়ের দলের সদস্য। সে সিবিআই এর কাছে পুলিশের ভান করে আসছিল, কিন্তু আসলে সিবিআই কে ব্যবহার করে নিজেদের পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখি অজয় সরাসরি গয়নার দোকানে না গিয়ে ওয়ার্কশপে ডাকাতি করে, কারণ ওয়ার্কশপের ইনফরমেশন এই রণবীরই দিয়েছিল। কয়েক মিনিটের ভিতরেই সবগুলো টাকার মালপত্র নিয়ে পালায়। আর এদিকে ওয়াসিম সেই অপেরা হাউসে গয়নার দোকানের বাইরে অপেক্ষা করছিল, কিন্তু পরে দোকান মালিকের কাছ থেকে খবর পায় তাদের ওয়ার্কশপে ডাকাতি হয়েছে। তখন ওয়াসিম বুঝতে পারে রণবীর আসলে তাকে ধোঁকা দিয়েছে। অজয় সিবিআই কে ব্যবহার করে এই ষড়যন্ত্র করেছে। সত্যটি বুঝতে পেরে ওয়াসিম পাগলের মতো হাসে, কারণ তার জীবনে কেউ কখনো এত পরিপূর্ণভাবে ফাঁকি দিতে পারেনি। অন্যদিকে প্রিয়া প্লেনের টিকিট নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করছিল। সময় গড়িয়ে যাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রিয়া ফিরে যাচ্ছিল। ওই সময় অজয় এসে হাজির হয় এবং দুজন মিলে তাদের জীবনের পথে রওনা হয়। কিছুদিন পর ওয়াসিমের কাছে একটি মানি অর্ডার আসে। অজয় 100 টাকার একটি নোট ওয়াসিমকে ফেরত পাঠিয়েছে, আর চিঠিতে লেখা ছিল শত অফিসারদের টাকা নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। পরের দৃশ্যে দেখা যায় দুবাইয়ের এক ক্রিকেট স্টেডিয়ামে অজয় খেলা উপভোগ করছে, মানে তারা সিবিআই নাগালের বাইরে চলে গেছে। এভাবেই শেষ হয় এই অসাধারণ সিনেমা।